আমরা এই জায়গায় খুব কষ্টে আছি বুঝলেন, আমরা বাড়ি ঘর সব তুলে গেছে, গরু বছর খুব মানে আছি। ফারাক্কা বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কা বাঁধের আয়ু শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া এই বাঁধটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে। তাই এই বাঁধটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে, ঠিক তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাঁধটি ভেঙে ফেলা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফারাক্কা বাঁধের ভবিষ্যৎ কি, ভারত সরকার এই বাঁধটি নিয়ে কি করবে। তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। এই নামটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত। এই বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ 50 বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের উপরে বিপর্যয় ডেকে আনেনি, ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে। এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার। তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কা বাঁধকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে, যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কা বাঁধের ভাগ্যে। ফারাক্কা বাঁধের আয়ু বা আছে আর কতদিন? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কা বাঁধটি। লম্বাতে এই ফারাক্কা বাঁধটি 2240 মিটার। $280 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল। কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। নদীর ওপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 62 সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের জন্মের পূর্বেই 1970 সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কা বাঁধের কাজ শেষ করে ফেলা হয়। এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ফারাক্কা ব্যারেজ চালু করে দিবে। কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কা বাঁধটি ভারত চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কা বাঁধ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই বাঁধটি চালু আছে। নির্মাণের 53 বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেওয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাক্কা বাঁধ। পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে। তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল। এর বিকল্পের চিন্তার দরকার ছিল, কিন্তু এর কোনোটাই করা হয়নি। আর এ কারণে দুই দেশে দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে। 1975 সাল থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কা বাঁধের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানী, বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদাবাদে নদী ভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তেই থাকে। এই ফারাক্কা বাঁধের কারণে কত জনপদ যে ধ্বংস হয়েছে সেটা বলার মতো না। হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয়, মন্দির, মসজিদ ইত্যাদি পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 40,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি। তারা হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফারাক্কা বাঁধ সবার জন্যই মরণ ফাঁদ।
এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছিলেন ফারাক্কাবাদকেই। দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদটি ভেঙে ফেলার জন্য। এছাড়া 2019 সালেও তিনি দাবি করেছিলেন এই ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য। বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বলেছিল, হয় ফারাক্কাবাদ ভেঙে দাও আর না হয় বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও। ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই। ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক। তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলার। এটাই হচ্ছে বাস্তবতা, আর এতেই দুই দেশের কল্যাণ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য কোনো গলার কাটার থেকে কম কিছু নয়। তো কারা কারা চান ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক এবং নদীর গতির প্রবাহকে স্বাভাবিক করা হোক? আপনারা যারা যারা চান কমেন্ট করে জানান। এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফারাক্কাবাদ ভেঙে ফেলতে চায়। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।